দিওয়ানি আইন বা সিভিল ল নিয়ে আমরা যখনই কথা বলি কিছু শব্দ খুব গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সেরকমই একটা শব্দ হলো একতরফা আদেশ বা এক্স পার্টি অর্ডার। শুনতে হয়তো একটু কঠিন লাগছে, কিন্তু এর প্রভাব যে কারো জীবনেই পড়তে পারে। তো চলুন আজের খুঁটিনাটি একদম সহজ করে জেনে নেওয়া যাক। আচ্ছা, কখনো কি মনে হয়েছে যে আদালতের একটা সাধারণ চিঠি বা সমন সেটাকে পাত্তা না দিলে কি এমন হবে? আসলে এই ছোট্ট একটা ভুলই কিন্তু অমচম বড় একটা আইনি ঝামেলা তৈরি করে দিতে পারে, যার নাম হলো একতরফা আদেশ। ব্যাপারটা কি? ধরুন একটা দেওয়ানি মামলায় এক পক্ষ মামলা করল আর আদালত অন্য পক্ষকে হাজির হতে বলল। এখন সেই ডাকে যদি কেউ সাড়া না দেয়, ঠিক তখনই কিন্তু আসল সমস্যাটা শুরু হয়। তো এই একতরফা আদেশ জিনিসটা ঠিক কি, তাই না? একটা সহজ উদাহরণ দিই। ধরুন একটা ফুটবল ম্যাচ হবে, কিন্তু একটা দল মাঠে এলো না, তাহলে কি হবে? অন্য দলটা তো না খেলেই জিতে যাবে, মানে ওয়াকওভার পেয়ে যাবে। আইনের জগতেও কিন্তু ঠিক এটাই ঘটে। যখন ডিভোর্স বা ধরুন সম্পত্তির মামলা বা বাড়ি উচ্ছেদের মতো কেসে আদালত দেখেন যে বিবাদীকে ঠিকঠাক সমন পাঠানো হয়েছে কিন্তু তিনি আসছেনই না, তখন বাদী পক্ষের কথা শুনেই আদালত একটা রায় দিয়ে দেন। এটাই হলো একতরফা আদেশ। তবে হ্যাঁ, আদালত কিন্তু এমনি এমনি বা হুট করে এই সিদ্ধান্ত নেয় না। আইন অনুযায়ী আদালতকে নিশ্চিত করতে হয় যে সমনটা ঠিক মতো পাঠানো হয়েছে। আর সেটার জন্য দুটো রাস্তা আছে। একটা হলো আদালতের নিজস্ব লোক, মানে প্রসেস সার্ভার দিয়ে পাঠানো, আর দ্বিতীয়টা হলো রেজিস্টার্ড পোস্টের মাধ্যমে। এই দুটোর যে কোনো একটা উপায়ে যদি সমনটা পৌঁছে যায়, তাহলেই ধরে নেওয়া হয় যে অপর পক্ষ খবরটা পেয়েছে। এরপরেও যদি কেউ হাজির না হয়, তখন আদালত মনে করে যে তিনি জেনে শুনেই এড়িয়ে যাচ্ছেন। দেখুন, এই একতরফা আদেশের পরিস্থিতি মূলত দুইভাবে তৈরি হতে পারে। একটা হলো সমন পাওয়ার পর মামলার যে প্রথম তারিখ ছিল সেদিনই কেউ আদালতে এলো না, একদম শুরু থেকেই অনুপস্থিত। আর আরেকটা পরিস্থিতি আছে যেটা একটু অন্যরকম। মানে কেউ হয়তো মামলার শুরুতে কয়েকটা তারিখে হাজির হলেন, কিন্তু তারপর মাঝপথে হঠাৎ আসা বন্ধ করে দিলেন। এই দ্বিতীয় ক্ষেত্রে আদালত কিন্তু সাথে সাথেই একতরফা আদেশ দেয় না। প্রথমে একটা শোকজ নোটিশ পাঠায়, মানে জানতে চায় যে কেন তিনি আসছেন না। সেটারও জবাব না পেলে তখন গিয়ে একতরফা আদেশ হয়। আচ্ছা, ধরুন সবচেয়ে খারাপটাই হলো, মানে একতরফা আদেশ হয়েই গেল। তাহলে কি সব শেষ? সব দরজা বন্ধ? না, একদমই না। আইন কিন্তু এখানেও বাঁচার রাস্তা রেখেছে। তো চলুন দেখি প্রথম প্রতিকারটা কি। এই আদেশটা যদি বাতিল করতে হয়, তাহলে একসাথে ৩টা জরুরি কাগজ আদালতে জমা দিতে হবে। এখানে আইনজীবীর আসল কাজটাই হল আদালতকে এটা বিশ্বাস করানো যে কেন সেদিন হাজির হওয়া সম্ভব হয়নি। কারণটা হতে হবে খুবই বিশ্বাসযোগ্য এবং জোরালো। মানে আদালতকে বোঝাতে হবে যে অনুপস্থিতিটা ইচ্ছাকৃত ছিল না, এর পেছনে সত্যি সত্যি কোনো বড় কারণ ছিল। এখন আদালত যদি সেই কারণ শুনে সন্তুষ্ট হন, তাহলে কিন্তু মামলাটা আবার আগের জায়গায় ফিরে আসে, মানে স্বাভাবিক শুনানি আবার শুরু হয়। তবে একটা কথা আছে, এই যে আদালতের আর অন্য পক্ষের এতগুলো দিন নষ্ট হলো, তার জন্য একটা জরিমানা বা কস্ট দিতে হয়। এটা হলো সময় নষ্ট করার একটা ক্ষতিপূরণ। চলুন এবার আরেকটু সিরিয়াস একটা পরিস্থিতি নিয়ে ভাবি। কি হবে যদি একতরফা আদেশের পরেও বিবাদী অনুপস্থিতি থেকে যান? তখন তো বাদীপক্ষ তার সব সাক্ষী, সব প্রমাণ আদালতে দিয়ে দেবে, তাই না? আর সেই সব প্রমাণের ভিত্তিতে আদালত যখন চূড়ান্ত রায় দিয়ে দেয়, সেটাকে বলে একতরফা ডিক্রি। এটা কিন্তু আগের অর্ডারের চেয়েও অনেক বেশি গুরুত্বপূর্ণ। আর এই যে ফাইনাল ডিক্রিটা হয়ে গেল, এটার বিরুদ্ধে লড়ার জন্য সময় কিন্তু খুবই কম। একদম ঘড়ি ধরে মাত্র ৩০ দিন। ডিক্রি যেদিন জারি হলো সেদিন থেকে ঠিক ৩০ দিন। এই সময়টা কিন্তু কোনোভাবেই হেলাফেলা করা চলবে না। এই ফাইনাল ডিক্রিটা বাতিল করার আবেদনে মূলত দুটো জিনিস প্রমাণ করার চেষ্টা করা হয়। এক, এটা দেখানো যে আদালতের সমনটাই ঠিকমতো জারি হয়নি, হয়তো ভুল ঠিকানায় গেছে বা নিয়ম মানা হয়নি। আর দুই, যদি সমন ঠিকঠাকও জারি হয়ে থাকে, তাহলে প্রমাণ করতে হবে যে অনুপস্থিতির পেছনে যথেষ্ট সঙ্গত কারণ ছিল, যেমন ধরুন হাসপাতালে ভর্তি থাকা বা সেরকমই কোনো বড় বিপদ। এই দুটো পয়েন্টের ওপরেই কিন্তু শুনানিটা হয়। তো একটা প্রশ্ন এখানে আসেই, যদি ওই ৩০ দিনের সময়সীমাও পেরিয়ে যায়, তখন কি হবে? তাহলে কি সব আশা শেষ, সব পথ বন্ধ? না, দেখুন, আইন কিন্তু এখানেও একটা রাস্তা খোলা রেখেছে। মানে দেরিতে হলেও হাল ছেড়ে দেওয়ার কোনো কারণ নেই। একটা সুযোগ তখনও থাকে। যদি ৩০ দিন পার হয়ে যায়, তাহলে ডিক্রি বাতিলের মূল আবেদনের সাথে আরও একটা আবেদন জুড়ে দিতে হয়। এটা হলো তামাদি আইনের ৫ ধারার আবেদন। এই আবেদনটাতে দেরি হওয়ার কারণটা খুব ভালো করে ব্যাখ্যা করতে হয়। মানে কেন ওই ৩০ দিনের মধ্যে আদালতে আসা সম্ভব হয়নি। মজার ব্যাপার হলো, আদালত কিন্তু তখন আগে মূল মামলা শুনবে না, আগে শুনবে এই দেরির কারণটা। যদি আদালত দেরির কারণটা মেনে নেয়,
শুধুমাত্র তারপরেই ডিক্রি বাতিলের আবেদনটা শোনার জন্য গ্রহণ করবে। তো পুরো আলোচনা থেকে একটা জিনিস পরিষ্কার, তাই না? নিজের অধিকার রক্ষা করতে হলে আইনের এই ছোট ছোট কিন্তু জরুরি নিয়মগুলো জানাটা খুব দরকার। আইন কিন্তু নিজের গতিতে চলে, আর সেই গতি বা প্রক্রিয়াটা যদি জানা না থাকে তাহলে কিন্তু অজান্তেই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। চলুন তাহলে শেষ করার আগে সবচেয়ে জরুরি পয়েন্টগুলো একবার চট করে দেখে নিই। প্রথমত, আদালতের সমনকে কখনোই হালকাভাবে নেওয়া যাবে না। দ্বিতীয়ত, প্রতিকারের রাস্তা কোনটা, কখন কোনটা প্রয়োগ করতে হবে, মানে ডিক্রির আগে রুল 7 আর ডিক্রির পরে রুল 13, সেটা মাথায় রাখতে হবে। আর সবথেকে জরুরি সময়সীমা, বিশেষ করে ওই 30 দিনের নিয়মটা। আর যদি দেরি হয়েও যায়, তামাদি আইনের 5 ধারার কথা ভুললে চলবে না। এই কয়েকটা জিনিস মাথায় রাখলে কিন্তু আইনি লড়াইয়ে অনেকটাই এগিয়ে থাকা যায়। শেষে এটাই বলার, আইনি প্রক্রিয়ায় একটা খুব ছোট ভুলও কিন্তু বিশাল বড় প্রভাব ফেলতে পারে। তাই প্রশ্নটা হলো, এই ধরনের পরিস্থিতির জন্য মানসিকভাবে প্রস্তুত থাকাটা কতটা জরুরি? ভেবে দেখার মতো বিষয়।